শুনছেন? খেয়ে তারপর ঘুমান। যাও এখান থেকে। অর্ষা হাল না ছেড়ে ডাকতে থাকে। কম্বল সরিয়ে হাতে হাত রেখে অবাক হয়। এর মধ্যেই তার জ্বর চলে এসেছে। বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে, এটা জানার পরও বৃষ্টিতে ভেজার কোনো মানে হয়? আহনাফকে এখন ঘুম থেকে ওঠানো মুশকিল। লিলিয়া খাবার গরম করে ডাকতে আসে। অর্ষা করুণ কণ্ঠে বলে, ওনার আবার জ্বর এসেছে। লিলিয়া এসে আহনাফের কপালে হাত রাখে, চিহ্নিত হয়ে বলে, ছি, এখনো হয়তো আর উঠবে না। আমি খাবার ঘরে দিয়ে যাচ্ছি, তুমি ওকে খাইয়ে দাও। ঘুমন্ত মানুষকে খাওয়ায় কিভাবে? বাচ্চাদের যেভাবে খাওয়ায় সেভাবে। বসো তুমি, আমি খাবার নিয়ে আসি। লিলিয়া খাবার এনে টি টেবিলের উপর রাখে। অর্ষা এবং সে মিলে আহনাফকে ধরে বিছানায় হেলান দিয়ে বসায়। আহনাফ বিরক্ত হয়, জ্বরের ঘোরে রাগারাগি করে। অর্ষা অবশ্যই সব গায়ে মাখে না। লিলিয়ার কথা মতোই অল্প একটু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আহনাফকে আবার শুয়ে দিয়ে সেও লাইট নিভিয়ে শুয়ে পড়ে। এখন আর তার খেতে ইচ্ছে করছে না। অর্ষার একটু ভয় ভয়ও লাগছে। ভয়টা অদ্ভুত রকমের অনুভূতির সঞ্চার করছে মনের ভেতর। এর আগের বার আহনাফের যখন জ্বর এসেছিল তখন সে অর্ষাকে যেভাবে কাছে টেনে নিয়েছিল, আজও কি তাই করবে? আহনাফের গোঙানোর শব্দ হয় তখন। ব্যথায় গোঙাচ্ছিল সে। অর্ষা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মাথা ব্যথা করছে। অর্ষা উঠে বসে, দুহাতে সুন্দর করে ম্যাসেজ করতে থাকে। ভালো লাগছে না এখন। সে মৃদু স্বরে অর্ষাকে ভালো লাগে। বলেও মৃদু হাসে অর্ষা। আহনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, গল্প শোনা। অর্ষা হতবিম্বলিত হয়ে যায়। সে আর গল্প? সে আহনাফের মতোই আহ্লাদি হয়ে বলল, আমি তো গল্প বলতে পারি না। আমি জানি না কিছু। অর্ষা কোনো গল্প তাকে শোনাবে? সে নিজেই একটা গল্প বানিয়ে আহনাফকে বলতে শুরু করে। লাগে যা গলে কে ফিরে हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, हमको मिले हैं यादें घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। আকাশের বজ্রপাত হঠাৎ করেই অন্ধকার রুমটার মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে। জানালার পর্দা লাগানো হয়নি। জানালার কাচগুলি মূলত বজ্রপাতের আলোতে ঘর ঝলমল করে ওঠে। সেই হঠাৎ ধেয়ে আসা আলোতে অর্ষা নিবিড় দৃষ্টিতে আহনাফের মুখটি দেখে। কত মায়া, কত স্নেহ সেই মুখটিতে। অর্ষার পৃথিবীটা খুব ছোট্ট ছিল। তার যাওয়ার স্থানও পরিমাপ করা ছিল। বাড়ি থেকে স্কুল, কলেজ, মাঝে মাঝে বন্ধুদের সাথে আশেপাশের কোনো রেস্টুরেন্ট কিংবা লেকের পাড়, এই পর্যন্তই। তার পৃথিবী জুড়ে ছিল তার বন্ধুরা। বাবা মাকে সে খুব কম সময়ের জন্যই পেয়েছে বলা যায়। জীবনের পথটা হয়তো এখনও অনেক দীর্ঘ। এমন হতে পারে মৃত্যু খুব সন্নিকটে। মায়ের অনুপস্থিতিতে তার বুকে যন্ত্রণা হতো, কষ্ট হতো। বন্ধুরা তখন ব্যথার উপশম হিসেবে কাজ করত। সে ভাবেইনি এভাবেও যে ভালোবাসা হয়। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসাই তো। নতুবা আহনাফের প্রতি কেনই বা তার এত টান, এত মায়া? এর নাম কি ভালোবাসা নয়? আহনাফের কণ্ঠ থেকে তখন মৃদুস্বরে ভেসে আসে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? বলো না, বলো। অর্ষার বক্ষ জুড়ে তখন দীর্ঘশ্বাসের বসবাস। কবে সে মানুষটাকে ভালোবাসার কথা জানাতে পারবে? তার সাহস কম। চিৎকার করে ভালোবাসার কথা সে কখনোই বলতে পারবে না। তবে হ্যাঁ, কানের কাছে ফিসফিস করে বলতে পারবে,
ভালোবাসি। আচ্ছা, ভালোবাসলে কি মুখে প্রকাশ করতেই হয়? না বললে কি বোঝা যায় না? প্রশ্নগুলো নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছে করছিল না। যা হয় হোক, যা হবে নিশ্চয়ই সেটা ভালো হবে। সে আহনাফের চুলে বিলি কেটে দিয়ে বলল, ঘুমান। আহনাফ সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে রাতে, আর তার ঘুম ভাঙেনি। জ্বরের প্রভাবে কোনো পাগলামিও করেনি। সকালে যখন ঘুম ভাঙে শরীরে তখন জ্বর ছিল না, তবে মাথাটা বেশ ভার হয়েছিল। অর্ষাকে পাশে না পেয়ে সে একটু জোরেই নাম ধরে ডাকলো। অর্ষা। বারান্দা থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে অর্ষা। আহনাফ এক পলক তাকিয়ে থেকে বলে, বারান্দায় কেন এত সকালে? জামায় ভিজে যাওয়া হাত মুছে অর্ষা বলল, বৃষ্টির পানি তো বারান্দায়, তাই মুছে দিচ্ছিলাম। সকাল সকাল এসব করার কি খুব দরকার? সমস্যা নেই তো, আপনার জ্বর কমেছে? জ্বর এসেছিল? অর্ষার খুব হাসি পাচ্ছিল তখন। মিটি মিটি করে হাসলেও আহনাফের নজরে পড়েনি। ভাগ্যিস পড়েনি, না হলে সকাল সকাল একটা তুলকালাম কাণ্ড সত্যিই বেঁধে যেত। অর্ষা হাসি আটকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ। উম, ও, মাথাটা ভার হয়ে আছে। কড়া করে কফি বানিয়ে দিতে পারবে? হ্যাঁ শিওর, আপনি ফ্রেশ হয়ে নিন ততক্ষণে। অর্ষা কফি আনার জন্য চলে যাওয়ার পর আহনাফও ফ্রেশ হয়ে নেয়। কফির সাথে সাথে সকালের নাস্তা নিয়েও আসে অর্ষা। কফি সম্পূর্ণ শেষ করার পর অনেকটাই ভালো লাগছিল আহনাফের। সে ব্রেডে কামড় বসিয়ে দিয়ে বলল, তুমি তখন হাসছিলে কেন? কখন? যখন জিজ্ঞেস করলাম আমার জ্বর এসেছিল কিনা। আমি সত্যিই হাসিনি। মিথ্যে বলো কেন? না সত্যি। আহনাফ একবার তাকিয়ে আর কিছু বলল না। অন্যদিকে অর্ষা তো এটাই ভেবে পাচ্ছে না, এই লোকটা সামান্য জিনিসও কিভাবে খেয়াল করে। তখন কিছুই বলল না, আর এখন যখন শরীরটা একটু চাঙ্গা হলো অমনি একদম তেড়ে এসেছে। অর্ষা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, অফিসে যাবেন না আজ? অফকোর্স। কখন আসবেন? জানি না, কিছু লাগবে তোমার? উহু। কিছু লাগলে বলতে পারো। আহনাফ উঠে গেল আলমারির কাছে। অর্ষা ইতস্ত করে বলল, একটা কথা বলতাম। বলে ফেলো। রাগ করবেন না প্লিজ। আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? কিছুদিন ধরে একদম স্বাভাবিক ব্যবহার করছেন না, কেমন যেন হয়ে থাকেন। বেশি কথাও বলেন না। এমন করেন কেন? আমি কি কোনো ভুল করেছি? একদমই কথাগুলো বলে চুপ হয়ে গেল অর্ষা। ভয়ও লাগছে, আবার রেগে না যায় সে। তবে এমন কিছুই হলো না। আহনাফ অর্ষার এতগুলো কথার পিঠেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সর্বসময়ের মতোই নীরব ও নিশ্চুপ ভূমিকা পালন করেছে। নিজের মতো রেডি হতে ব্যস্ত সে। এদিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ষা। মানুষটা ভীষণ একগুঁয়ে, নিষ্ঠুর। আহনাফ অফিসে যাওয়ার পূর্বেও কিছু বলে যায়নি, নীরবে বাড়ি ছেড়েছে। অর্ষা এখন মনে হচ্ছে তাকে কথাগুলো বলাই ভুল হয়েছে, কেননা তার মনে হচ্ছে কথাগুলো বলার পর থেকে আহনাফ আরও বেশি গম্ভীর হয়ে গেছে। একরাশ মন খারাপ নিয়ে ফোন করে গ্যাঞ্জাম পার্টির গ্রুপ কলে। সর্বপ্রথম লামিয়াই জয়েন হয়। আপাতত এখনও কেউই কলে জয়েন হয়নি। ওপাশ থেকে লামিয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার বোকারানি, কেমন আছিস? বিষণ্ণ কণ্ঠে অর্ষা উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, তুই? আমি তো একদম ঝাক্কাস আছি। কিছুদিন বাদে সুইজারল্যান্ড আসবো। এই খুশিতে তো রাতে ঠিকমতো আমার ঘুমই হয় না। অর্ষা নিশ্চুপ। লামিয়া বলল, তোর মন খারাপ কেন? আর মন খারাপ? মন থাকলে না মন খারাপ করব? কি হয়েছে সেটা তো বলবি। সেই সময় কলে জয়েন হয় জুই আর রেশমি। দুজনে একসাথে বলে, এরপর আবার দুজনেই হেসে ফেলে একসাথে, একই কথা বলায়। লামিয়া এই কথার উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করলো, তোরা দুজনে একসাথে কলে আসলে কিভাবে সেটা আগে বল। আমি ওকে সেটাই জিজ্ঞেস করেছি। কি হয়েছে অর্ষা, আমাদের বল। কে আর ফোন করা, আহনাফের হঠাৎ পরিবর্তন, গম্ভীর আচরণ, সব কিছুই অর্ষা তিনজনকে বলল। শুধু গাধি না, সাথে আনরোমান্টিকও। আমি আগে সুইজারল্যান্ড যাই, এই দুটোকে যদি আমিষ না বানাচ্ছি তারপর বলিস। তোরাও কেন রাগ দেখাচ্ছিস? আরে বাল, তোরা তো মাথায় তুলে আছাড় দেওয়া উচিত। তুই আরব ভাইয়াকে এই প্রশ্নটা কেন করতে গেছিস? কে আপুর কথা বলাটাই ঠিক হয়নি। আমার কি বিষয়টা জানা উচিত নয়?
আল্লাহ না করুক যদি সত্যি কখনো এমন সিচুয়েশন আসে তখন কি করব বলতো? ভয় পাস না জানু, এমন কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখ। কিভাবে? হলো লামিয়া, জুই আর রেশমি এবার শব্দ করে হেসে ফেলে। রেশমি হাসতে হাসতে বলে, হাজব্যান্ডের রাগ ভাঙাবি সেটাও আমাদের শিখিয়ে দিতে হবে? তোরা মজা নিচ্ছিস? আচ্ছা শোন, এক কাজ কর, তুই ভাইয়ের পছন্দ মতো খাবার রান্না কর, আর তার সাথে সুন্দর মতো কথা বল, নিজের ভুলের ক্ষমা চা। আর হ্যাঁ, পারলে ভাইয়াকে ডেডিকেট করে একটা গানও শুনিয়ে দিবি, রাগ গলে পানি হয়ে যাবে একদম। আমিও। আচ্ছা ঠিক আছে, গান শোনাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। শোন, যদি লজ্জা লাগে তাহলে কৌশলে গান গেয়ে বুঝিয়ে দিবি। আহারে, তোদেরই জীবন বুঝলি, বিয়ে শাদী করে কি সুন্দর সংসার করতেছিস, হাজব্যান্ডের সাথে রাগ, অভিমান, ঝগড়া হচ্ছে, রোমান্স হচ্ছে, আর আমি শালা সিঙ্গেলই রয়ে গেলাম। এক কাজ কর, আঙ্কেল আন্টি দুজনেই যখন বাড়িতে থাকবে তখন সাউন্ড বক্সে একটা গান ছাড়বে। কি গান? উৎসাহের সঙ্গে জানতে চাইল রেশমি। লামিয়া হাসতে হাসতে বলল, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, এই গানটা। ভাই রে, জুতো দিয়ে মারবে আমার আব্বায়। বাকিরা তখন রেশমির কথা শুনে হেসে ওঠে। দুদিনের দিন মনে প্রাণে সাহস সঞ্চার করে অর্ষা। আজ সে আহনাফকে কৌশলে একটা গান ডেডিকেট করবে। এজন্য আগে আগে ওর পছন্দ মতো রান্নাবান্না করেছে। সব কাজে অবশ্য লিলিয়াও সাহায্য করেছে। লিলিয়ার পরামর্শে অর্ষা গাঢ় নীল রঙের একটা শিফন শাড়ি পরেছে। শাড়িটা তার খালা শাশুড়ি দিয়েছিল, এর আগে কখনো পরা হয়নি, আজই প্রথম। একটু নার্ভাসও লাগছিল তার। আহনাফ রাতে বাড়ি ফিরে অর্ষার সাজসজ্জা দেখেও কিছু বলল না। খেতে বসে শুধু জিজ্ঞেস করলো, সব খাবারে তো দেখছি আমার পছন্দের। আজকে কোনো স্পেশাল ডে নাকি আমার বার্থডে? শেষের প্রশ্নটা কনফিউশন নিয়েই করল। অর্ষা লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে, আহনাফের দিকে তাকাতেও পারছে না। লিলিয়া হেসে বলল, না না, তোমার জন্মদিন নয় আজ। অর্ষার ইচ্ছে হয়েছে তাই তোমার পছন্দের খাবারগুলো রান্না করেছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। আহনাফ একবার শুধু অর্ষার দিকে তাকিয়ে বলল, ও থ্যাংক ইউ। এরপর বাকিদেরও বলল একসাথে খেতে। খাওয়ার মাঝে সে অর্ষা রান্নার প্রশংসা করেছে। এক্ষেত্রে অবশ্য সে কোনো রকম কার্পণ্য করেনি তারিফ করতে। খাওয়া শেষে ঢেকুর তুলে বলল, বাই দ্য ওয়ে, কোথাও গিয়েছিল আজ? কেন? হঠাৎ শাড়ি পরেছো তাই জিজ্ঞেস করলাম। অর্ষা কিছু বলতে গিয়েও থেমে গেল। আহনাফ খেয়ে নিচের রুমে চলে যায়। অর্ষার ও খাওয়া শেষ হলে লিলিয়া বলল, টেবিল আমি গুছিয়ে রাখবো, তুমি ঘরে যাও। অর্ষা কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে রুমে গেল। আহনাফ বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। কাজ করছে নাকি ফেসবুকিং করছে বুঝতে পারছে না। অর্ষা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলে বসলো। ফোনের ক্যামেরা অন করে আয়নার মাঝে রেখে আর দৃষ্টিতে আয়নার মাঝেই একবার আহনাফের দিকে তাকালো। বুকের ভেতর তার ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, হাত পা কাঁপছে। গান গাওয়ার সময় যদি কণ্ঠস্বরও কাঁপে তাহলে বিচ্ছিরি একটা ঘটনা ঘটে যাবে, তার সকল প্ল্যানও বৃথা যাবে। মনে মনে কিছুক্ষণ বিড়বিড় করে গলা পরিষ্কার করে। প্ল্যান অনুযায়ী ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে গান শুরু করে। গান গাওয়ার পূর্বে বলে, দিস লিরিক্স ফর ইউ, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে। তুমি কেন এলে জানি না এখনো। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকেই চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। স্তব্ধপ্রায় আহনাফের দৃষ্টি অর্ষার দিকে স্থির। সে ঠিক দেখছে, ঠিক শুনছে, নাকি সবটাই তার বিভ্রম? এসব নিয়ে এখন সে সন্দিহান। অর্ষা কি সত্যিই গান গাইল, তাও আবার তাকে ডেডিকেট করে? গান শেষ করে অর্ষাও চুপ করে বসে রয়েছে, তার মাথা নত, হাত পা এখনও কাঁপছে। আহনাফের দিকে তাকানোরও পর্যন্ত সাহস হচ্ছে না। চোখ দুটো সে লজ্জায় বন্ধ করে রেখেছে। ঠিক কতক্ষণ এভাবে কেটেছে তার রুমে উপস্থিত থাকা দুজনের কেউই বুঝতে পারেনি। রুমের পিনপত নীরবতা কাটিয়ে আহনাফি প্রথম বলল, তুমি অনেক সুন্দর গান গাও। ফট করে চোখ মেলে তাকালো অর্ষা। দৃষ্টি মেলে স্বচ্ছ ধাতব আয়নায় আহনাফের মুখটি দেখে নিল, তবে ব্যর্থ হলো মানুষটির মুখাবয় বুঝতে। অর্ষা নিরুত্তর রইল। আহনাফ নিচে থেকে প্রশ্ন করল, গানটা কি তুমি আমায় ডেডিকেট করলে?
এরপর কয়েক সেকেন্ড থেমে আয়নার সামনে থাকা ফোন দেখে বলল, ও আচ্ছা, তুমি গান রেকর্ড করছিলে? সরি, আমি ভেবেছিলাম আমার জন্য গেয়েছো। অর্ষা প্রচণ্ড রকম আহত হলো। মানুষ রসকসহীন হয় ঠিক আছে, তাই বলে এতটা? দুজনকে একই রকম হতে হবে? আহনাফের রাগ ভাঙানো তো দূরে থাক, তার নিজেরই এবার প্রচণ্ড রকম রাগ হচ্ছে। বৃথা বৃথা, সব কিছু বৃথা। ওনার রাগ ভাঙানোর চেষ্টা করাটাও বৃথা। অযথাই সে এত সব চেষ্টা করতে গিয়েছিল। রাগের চোটে অর্ষার কিছু না বলেই বসা থেকে উঠে গেল। ফোনটা অফ করে বিছানায় রেখে আলমারি থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাগে তার কান্নাই চলে আসছে। গানটা তার জন্য গিয়েছে কিনা এটা জিজ্ঞেস করার পর উত্তর দেওয়ারও একটা সুযোগ তো দিতে হবে। সুযোগ তো দিলই না, উল্টো নিজের মতো করে সব ভেবে নিল। বেকুব একটা। সে কি এটাও বোঝে না অর্ষা কাকে গান রেকর্ড করে শোনাবে? সে তো সোশ্যাল মিডিয়াতেও কখনো গান আপলোড করে না। এসব তো তার জানা কথা। ধ্যাত, এসব বলেই বা কী হবে? দুজনই চাপা স্বভাবের আনরোমান্টিক হলে এমনটা হওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়। নিজের মনে প্রলাপ বকতে বকতে কাপড় পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয় অর্ষা। শব্দ করে ওয়াশরুমের দরজা লাগাতে আহনাফ চমকে ওঠে। ভ্রু কিঞ্চিত বাঁকা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। শাড়ি কেন চেঞ্জ করলে? সুন্দর লাগছিল তো। অর্ষা বিছানায় নিজের জায়গায় গিয়ে বসলো। বালিশ ঠিক করতে করতে বলল, আমি কারো থেকে প্রশংসা শুনতে চাইনি। এরপর সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। আহনাফ অর্ষার হঠাৎ এমন পরিবর্তনে ভ্যাবাচেকা খেয়ে যায়। এতদিন সে অর্ষার ভীতু স্বভাব দেখেছে, লজ্জা পেতে দেখেছে, ভয় পেতে দেখেছে, কান্না করতে দেখেছে, কখনো রাগ কিংবা অভিমান করতে দেখেনি। আজ প্রথম সে অর্ষার এমন রূপ কিংবা স্বভাবের সাথে নতুন করে পরিচিত হয়েছে। মনে মনে সে বিড়বিড় করে বলল, সবকিছু কেমন উল্টো হয়ে গেল মনে হয়। রাগ তো আমার করার কথা, ও কেন রাগ করছে? পরের দিন সকাল থেকে সব কিছু আরও বেশি পরিবর্তন হতে শুরু করলো। আগে শুধু আহনাফ গম্ভীর হয়ে থাকলেও রাত থেকে অর্ষাও গম্ভীর হয়ে থাকে। ঠিকমতো কথা বলে না। সহজ ভাষায় বলতে গেলে প্রয়োজন ছাড়া আহনাফের সাথে কোনো রকম বাক্য বিনিময় করে না। সকালে দুজনে একসাথে এখন আর নাস্তাও করে না। আগে আহনাফ বাড়ি ফিরলে অর্ষার সাথে সাথে রুমে যেত, কিন্তু এখন আর সেটা করে না। বরং আহনাফের বাড়ি ফেরার সময় হলে সে স্মিথকে নিয়ে টিভিতে কার্টুন দেখে কিংবা ওকে পড়ায়, নতুবা লিলিয়ার সাথে গল্পগুজব করে। লিলিয়া জোর করে পাঠাতে চাইলেও অর্ষা যায় না। একটা না একটা অজুহাত বাহানা দাঁড় করিয়ে দেয়। আহনাফও পরিবর্তনে কম যায় না। অর্ষার পরিবর্তনে তারও রাগ বেড়েছে। সেও এখন আর রাতে বাড়িতে খায় না, বাইরে থেকে ডিনার করে আসে। সকালে অর্ষা ঘুম থেকে ওঠার আগেই অফিসে চলে যায়। কালে ভদ্রে হুটহাট সকালে অর্ষা আগে উঠলে তখনই যা একটু চোখাচোখি হয়, তবে ভুলেও বাক্য বিনিময় হয় না। কফি প্রয়োজন হলে এখন আর সে অর্ষাকে বলে না, হয় লিলিয়াকে বলবে, নয়তো নিজে গিয়ে বানিয়ে আনবে। আগে প্রায় চেষ্টা করতো অফিসের কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরতে। এখন সেই চেষ্টা তো দূরে থাক, কাজে আগে শেষ হলেও বাড়িতে ফিরতে লেট করে। সেই সময়টুকু হেলেনের সাথে কিংবা অফিসের কোনো কলিগের সাথে কাটায়। বারে যায়, নয়তো সিনেমা দেখতে যায়। তবে হ্যাঁ, বাড়ি গেলেও সে ড্রিঙ্কসটা এখন আর করে না। দুজনের আমূল পরিবর্তন দিনের সূর্য এবং রাতের চন্দ্রর মতোই দৃশ্যমান হয় লিলিয়ার সামনে। সে বেশ কিছুদিন ধরেই দুজনের পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। সরাসরি অবশ্য এসব বিষয়ে কোনো প্রশ্ন করেনি। ভেবেছিলেন মান অভিমান হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথেও যখন কোনো কিছুই ঠিক হচ্ছিল না, তখন তিনি আমিনা বেগমকে সবটা জানান। সব শুনে আতঙ্কে আমিনা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পাছে দুজনের সম্পর্কটা আবার শুরু হওয়ার আগেই শেষ না হয়ে যায়, এই ভয়ে বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। তিনি অস্থির চিত্তে জানতে চান, তুমি আমায় আগে কেন এসব বলনি লিলিয়া? আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ভাবলে হবে সব? বাচ্চা দুটোর মনে কি চলছে তা তো আমি কেউই জানি না। ভয় হচ্ছে ভীষণ। যতই চাচ্ছি সম্পর্কটা স্বাভাবিক করতে, ততই দেখছি বেঁকে যাচ্ছে। এমন কেন হচ্ছে লিলিয়া? লিলিয়া আমিনা বেগমকে আশ্বস্ত করে বললেন, আপনি টেনশন করবেন না ম্যাম, শান্ত হন, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? একজন রাগ করলে আরেকজন রাগ ভাঙানোর চেষ্টা করে। দুজনেই যখন রাগ করে থাকে, তখন রাগ কে ভাঙাবে?
তুমি নাকি আমি? লিলিয়া অসহায় দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমিনা বেগম হাউতাশ করে বললেন, এখন আমি কি করব লিলিয়া? আপনি একটু শান্ত হন ম্যাম, এমন করলে তো শরীর খারাপ করবে আপনার। তুমি আছো শরীর খারাপ নিয়ে, আমার তো মন চাচ্ছে মরে যায়। ওদের সুন্দর একটা সম্পর্ক বোধহয় আমার দেখা হবে না আর। আমিনা বেগমের দুশ্চিন্তায় বেশ ভালো করেই লিলিয়া বুঝতে পারছে, কেননা সে জানে আমিনা বেগম আহনাফকে কতটা ভালোবাসেন। তিনি এটাও জানেন আমিনা বেগম কতটা চেষ্টা করেছেন ছেলে এবং বউকে এক করার জন্য। আমিনা বেগম রেনুকে ডেকে এক গ্লাস পানি আনতে বললেন। পানি পান করে লিলিয়াকে জিজ্ঞেস করলেন, অর্ষা এখন কোথায়? কিচেনে রান্না করছে, আজ নাকি ওর ফ্রেন্ড আসবে। আমিনা বেগমের কপালে ভাঁজ পড়ে আমিনা বললেন, ফ্রেন্ড? ও হ্যাঁ, মনে পড়েছে। লামিয়া সুইজারল্যান্ড যাবে, অর্ষা বলেছিল আমায়। কখন ওদের ফ্লাইট জানো কিছু? আরো আগে নাকি চলে এসেছে, হোটেলে উঠেছে আপাতত, সন্ধ্যায় এই বাসায় আসবে। যাক, ভালোই হলো। লামিয়া এলে আমার সাথে কথা বলিয়ে দিয়ে কিন্তু। ঠিক আছে। এখন গিয়ে অর্ষাকে সাহায্য করব, আমি রাখছি। ফোন রেখে লিলিয়া কিচেনে যায়। অর্ষা সবজি কাটতে কাটতে জিজ্ঞেস করে, সরি, আজকে উনি কখন আসবে জানেন? না, ফোন দিয়ে বলবেন, পারলে যেন আজকে তাড়াতাড়ি আসে। তুমি ফোন দিলেই তো হয়। ঝগড়া হয়েছে তোমাদের? এখনই ফোন করে বলে দিন, তাহলে উনি অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে পারবেন। লিলিয়াও অর্ষার এড়িয়ে যাওয়াটা বুঝতে পারল, তবে কিছু বলল না আর এই বিষয়ে। সন্ধ্যার আগে গিয়ে সব রান্নাবান্না শেষ করে বাড়িঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অপেক্ষা করছিল অর্ষা। আহনাফ এখনও আসেনি। লিলিয়া ফোন করার পর শিওর আসতে পারবে নাকি জানে না বলেছিল, তাই অর্ষা ধরেই নিয়েছে সে হয়তো আজও রাত করেই বাড়িতে ফিরবে। কলিং বেলের শব্দ শুনতেই অতি উৎসাহে দরজা খুলতে চলে যায় অর্ষা। দরজা খুলে রীতিমতো অবাকও হয়। লামিয়া নিহাল দাঁড়িয়ে আছে। ওদের ঠিক পেছন থেকেই হেঁটে আসছে আহনাফ। লামিয়া তো আনন্দে চিৎকার করে শক্ত করে অর্ষাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অর্ষা আনন্দে কেঁদে ফেলে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেই লামিয়া জিজ্ঞেস করে, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ঠিকঠাকভাবে আসতে পেরেছিস তো? ইয়েস ম্যাম, ভাইয়া আমাদের হোটেল থেকে পিক করেছে। অর্ষা অবাক হয়ে একবার আহনাফের দিকে তাকালো। তার দৃষ্টির ভাষায় জিজ্ঞাসাবাদ। আহনাফ বুঝতে পেরে বলল, আহিলের থেকে খোঁজ নিয়েছিলাম কোন হোটেলে আছে, তাই ভাবলাম অফিস থেকে ফেরার পথে সাথে করে নিয়েই আসি। অর্ষা প্রত্যুত্তরে আহনাফকে কিছু না বলে ওদেরকে ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসিয়ে হালকা নাস্তা আনতে যায়। ওর পিছু পিছু ক্যাথি আর অ্যানিও যায় রান্নাঘরে, আবার ওর সাথেই আসে। এইসব দেখে লামিয়া হেসে জিজ্ঞেস করে, এ দুটো তোর বডিগার্ড নাকি? কি জানি ভাই, এ বাড়িতে আসার পর থেকেই পিছু ছাড়ে না। এখন আর ভয় পাস না? পাই, তবে আগের মতো না। নে, খাওয়া শুরু কর। এরপর সে নিহালের দিকে তাকিয়েও খেতে বলল। আহনাফও ফ্রেশ হয়ে এসে ওদের সাথে যোগ দেয়। অর্ষা, লিলিয়া এবং ইসমিতের সাথেও লামিয়া নিহালের পরিচয় করিয়ে দিল। গল্প করতে করতে লামিয়া আহনাফের উদ্দেশ্যে বলল, ভাইয়া কয়টা দিন অফিস থেকে ছুটি নিতে পারবেন না? হঠাৎ ছুটি কেন? না মানে তাহলে চারজন একসাথে কোথাও ঘুরতে যেতাম, আমাদের সাথে আপনাদের হানিমুনটাও নতুন করে হয়ে যেত। লামিয়ার বেফাঁসে বলে ফেলা কথা শুনে বিষম ওঠে আহনাফের। অর্ষা অপ্রস্তুত হয়ে যায়। নিহাল অপ্রতিভ হয়ে লামিয়ার থেকে তাকিয়ে বিড়বিড় করে। তিনজনের এমন মুখভঙ্গি দেখে লামিয়া বলে, কি ভাই, তোমাদের রিয়াকশন এমন কেন? আমি তো আর এক রুমে হানিমুন করার কথা বলিনি। মুখটা অফ কর প্লিজ, তুই এখনো তেমন কিছুই খাসনি, আগে খাওয়া শুরু কর। লামিয়াও নাছুরবান্দা। সে আবারও আহনাফের কাছে জানতে চায়, ভাইয়া যাবেন না হানিমুনে? আহনাফ অপ্রস্তুত হাসার চেষ্টা করে। একবার নিহালের দিকে তাকায় তো একবার লামিয়ার দিকে। নিহালও আহনাফের মতো অপ্রস্তুত হাসার চেষ্টা করে। অর্ষা তো ভুলেও আহনাফের দিকে তাকাচ্ছে না। ও তো ভাবতেও পারিনি একদম শুরুতেই প্রথম দিন লামিয়া এমন কোনো কথা বলতে পারে। বলেছে তো বলেছে, তাও আবার আহনাফকে সবার সামনে। হায় আল্লাহ! আহনাফের মনের ভেতর এখন একটা গানের সুরই বারবার বাজতেছে। আমি ফাইসে গেছি,
আমি ফাইসা গেছি মাইন কাজে পায়। ভাইয়া ওরা খাওয়া দাওয়া করুক, গল্প করুক, চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। নিহালের প্রস্তাবে আহনাফ যেন প্রাণ ফিরে পেল। বিদ্যুৎ বেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ শিওর, চলুন। লামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিহালকে নিয়ে বাড়ি থেকে স্টকে পড়ল আহনাফ। যাওয়ার পথে বিড়বিড় করে বলল, এমন শালিকা যেন আল্লাহ শত্রু কেউ না দেয়। যেসব কিছু নেই, মুখে কিছুই আটকায় না, কোথায় কি বলতে হয় সেটাও জানিস না। গম্ভীর হয়ে প্রশ্নগুলো লামিয়ার দিকে ছুড়ে দিল অর্ষা। লামিয়া তখনও আপেল খাচ্ছিল। অর্ষার প্রশ্ন শুনে ভ্রুজোড়া কুঞ্চিত করে রাখে আরও একবার আপেলের টুকরায় কামড় বসিয়ে বলে, কি আজব, তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলিনি। খারাপ কিছু বলিসনি, আবার ভালো কিছুও বলিসনি। কোনটা ভালো বলিনি বলতো? ওনাকে তোর হানিমুনের কথা কেন জিজ্ঞেস করতে হবে? তখন নিহাল ভাইয়াও ছিল। তাতে কি এমন সমস্যা হয়েছে শুনি? সম্পর্কে তোর হাজবেন্ড আমার দুলাভাই হয়, আর আমার হাজবেন্ড তোর দুলাভাই হয়। এত আনইজি ফিল করার কি আছে? তোর মতো ঠোঁটকাটা স্বভাবের মানুষদের কাছে দুনিয়ার সবকিছুই স্বাভাবিক। লামিয়া এবার গাল ফুলিয়ে বলল, কতদিন পর আমাদের দেখা হয়েছে, কোথায় একটু আদর যত্ন করবি তা না করে তুই আমায় বকতেছিস? বিয়ের পর এত চেঞ্জ হয়ে গেছিস, এখন আমাদের একটুও ভালোবাসিস না। অর্ষা ভ্যাবাচাকা খেয়ে লামিয়ার কাদু কাদু মুখটার দিকে তাকিয়ে রয়েছে। সে এখানে এমন কী বা বলল? সে একটু আহ্লাদি হওয়ার চেষ্টা করে বলল, তুই ভুল বুঝতেছিস লামো, আমি তো শুধু। তুই আর আমার সাথে কথাই বলিস না, চুপ থাক। অর্ষা তাকিয়ে থাকে নিরুত্তর হয়ে। লামিয়াও কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর ব্যাগ থেকে ফোন বের করে বলে, কেউ আমাকে বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবে? এই যাত্রায় অর্ষা হেসে ফেলে। ফোনটা নিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেয়। লামিয়া সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করে। ভাগ্য ভালো থাকায় সবাই তখন অনলাইনেই ছিল। একে একে সবাই কলে জয়েন করে। লামিয়ার গোমরা মুখ দেখে প্রথমেই সবাই জানতে কি হয়েছে তোর? মুখটা ওরকম করে রেখেছিস কেন? চায়। লামিয়া কাদো কাদো স্বরে অভিযোগ করে বলল, তোরা কি জানিস আমাদের বোকারানি কত চেঞ্জ হয়ে গেছে? সবাই চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। উৎকণ্ঠিত হয়ে রেশমি জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? ও আর আমাদের ভালোবাসে না। অর্ষা চুপচাপ লামিয়ার কাহিনী দেখছিল আর বাকি বন্ধুদের কথা শুনছিল। আশিক এবার মৃদু ধমক দিয়ে বলল, নাটক না করিয়া কি হয়েছে বলিয়া ফেল, নয়তো এমন এক থাপ্পড় দিমো পর ফেল ফল কইরা কান্দিয়া দিবি। জুই এবার আশিককে পাল্টা ধমক দিয়ে বলে, তোর বোরিং কবিতা আগে বন্ধ কর প্লিজ। হোয়াট? বোরিং কবিতা? কোনটা তুই বোরিং কবিতা বলছিস মূর্খ নারী? তোর কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে আমি যদি কবিতার বই বের করি হাজার হাজার ভক্ত করা পিছনে ঘুরবে? বালগুলা থামবি তোরা? তোদের ঝগড়া শোনার জন্য ফোন দিছি। সবাই এবার চুপ হয়ে যায়। আহিল বলে, লামিয়া তুই বল কি হয়েছে? বলিস না ভাই দুঃখের কথা। নাক টেনে এবার লামিয়া সব বলল। সব শুনে বাকিরা হাসতে হাসতে শেষ। লামিয়ার এতে রাগ আরও বেশি হয়। আহিল লামিয়াকে শান্ত করে বলে, তুই রাগ করিস কেন? অর্ষা ঠিকই বলেছে, সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই ওর সাপোর্ট নিবি। এসেছিলাম দুইটারে রোমান্টিক বানাবো, আর এদিকে বোকারানি আমার বেইজ্জতি করতেছে। অর্ষা এবার নিজের জায়গা ছেড়ে লামিয়ার পাশে গিয়ে বসে। গলা জড়িয়ে ধরে আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার, মাফ কর এবার। বলে। লামিয়া মুখ ঘুরিয়ে বসে থাকে। দিদার বলে, ঝগড়াঝগড়ি অনেক হয়েছে, এবার মিশে যা দুইজনই। আমি জুস খাবো। আমি নিয়ে আসছি। আশিক বিছানায় টান টান হয়ে শুয়ে বলল, লামিয়া আসার সময় মনে করে কম্বলটা কিন্তু নিয়ে আসিস। মন খারাপ করিস না। ভালো কথা বললেও তোর মন খারাপ হয়, মন খারাপ হয়, মেজাজও খারাপ হয়, সব খারাপ শুধু তোরই হয় কেন বলতো? ধুর, তোর সাথে ঝগড়া পরে করব, এখন আমার কাজ আছে, ফোন রাখি। তোর আবার কি কাজ? রোমান্টিক বানাতে হবে না দুইটারে, সেই কাজ। অল দ্য বেস্ট। ফোন রেখে সোফার উপর পা উঠিয়ে বসলো লামিয়া। অ্যানিও ওর সামনে ফ্লোরে বসে রয়েছে। ক্যাথিওন অর্ষার পিছু পিছু কিচেনে গিয়েছে। লামিয়া অ্যানিওনের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি ব্যাপার বিল্লু, কি দেখো? তোমাদের বাড়ির কর্তার কর্তি যে এত আনরোমান্টিক জানো সেটা? অ্যানিওনও ম্যাও ম্যাও করে ওঠে। ম্যাও ম্যাও করো কেন? জানো নাকি জানো না? আচ্ছা যাই হোক, তুমি চুপ করে বসে থাকো, আমি কাজ করি। এরপর সে ফোনটা হাতে নিয়ে কি যেন করতে থাকে। অর্ষা জুস নিয়ে আসলে সে না তাকেই বলল,
রাখ টেবিলের উপর। জুসের গ্লাস রেখে অর্ষাও পাশে বসে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে ধৈর্যহারা হয়ে বলল, এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? কাজ করছি। কাজ? কি কাজ? রোমান্টিক হওয়ার উপায় খুঁজতেছি গুগলে। কি পাগল হয়ে গেছিস নাকি তুই? মাথা ঠিক আছে? সবই ঠিক আছে, শুধু তোরাই ঠিক নেই। আনরোম্যান্টিকের বস্তা।